দিন দুপুরের ডাকাত লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। ঘটনাক্ষেত্র হচ্ছে উত্তর আমেরিকার মধ্য পশ্চিম প্রদেশ। সময় 1921 সাল। প্রথমে তিনজন লোকের পরিচয় দরকার। এডওয়ার্ড অ্যাডামস, বয়স 34 বছর, নরহত্যা করে যাবজ্জীবনের জন্য জেল খাটছে। জর্জ উইসবার্গার, বয়স 24 বছর, চুরি করে 5 বছর কারাবাস করবার হুকুম পেয়েছে। ফ্রাঙ্ক ফস্টার, বয়স মোটে 19 বছর। এই বয়সে এও নরহত্যার চেষ্টা করে 5 বছরের জন্যে কারাবদ্ধ হয়েছে। এক জেলখানায় একসঙ্গে জেল খাটতে খাটতে তিনজনের মধ্যে আলাপ জমে উঠল খুব। ভয়াবহ প্রকৃতির জন্যে অ্যাডামস ছিল অতিশয় বিখ্যাত, কিন্তু জেল কর্তৃপক্ষ দেখলেন অ্যাডামস ও তার দুই বন্ধুর মতো ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। কর্তৃপক্ষ বুঝলেন না তারা ভালো মানুষই অভিনয় করছে মাত্র। ভিতরে ভিতরে তারা আটছিল পালাবার ফন্দি। ফস্টার আগে দর্জির কাজ করত। সুবিধে পেলেই জেলখানার নানান ঠাঁই থেকে কাপড় চোপড় বা ন্যাকড়া চুরি করে এনে দড়ির সিঁড়ি তৈরি করত এবং সেটা নিজের জামার তলায় কোমরে জড়িয়ে রাখত। এক ভর সন্ধ্যাবেলায় রক্ষীরা যখন অন্যমনস্ক, তিন বন্ধুতে চোঁচা দৌড় মেরে একেবারে জেলখানার উঁচু পাঁচিলের তলায় গিয়ে হাজির। উইসবার্গার ছিল হালকা ও ছিপছিপে। দুই বন্ধুর কাঁধে চড়ে সে জিমন্যাস্টিকের কসরত দেখিয়ে টপ করে পাঁচিলের ওপরে উঠে পড়ল। তারপর সেখানকার লোহার রেলিং থেকে ঝুলিয়ে দিল দড়ির সিঁড়ি। অ্যাডামস ও ফস্টার তরতর করে উপরে উঠে গেল। ইতিমধ্যে রক্ষীদের বন্দুকগুলো ভীষণ গর্জন করে উঠেছে এবং আসামিদের চারপাশ দিয়ে ছুটছে তপ্ত গুলির মৃত্যু ঝড়। কিন্তু সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে বন্দুকের লক্ষ্য ব্যর্থ হয়ে গেল। আসামিরা লাফিয়ে পড়ল পাঁচিলের বাইরে। দৌড়তে দৌড়তে পলাতকরা শহর ছাড়িয়ে ঢুকল গিয়ে বনের ভেতরে। তখন সে অঞ্চলের দিকে দিকে ছুটছে পুলিশের মোটরের পর মোটর এবং অতি তীব্র সার্চ লাইটের দীর্ঘ শিখাগুলো রাতের কালো বুক করে তুলেছে আলোয় আলোয় আলোময়। সঙ্গে সঙ্গে জেলখানার সাইরেন তীক্ষ্ণ স্বরে পোঁ ধরে সকলকে জানিয়ে দিচ্ছে, সবাই সাবধান হও, জেল ভেঙে আসামি পালিয়েছে। পলাতকরা বন বাদার ভেঙে সারা রাত দ্রুত পদে এগিয়ে চলল। কিন্তু পূর্ব আকাশ ফর্সা হতেই তারা বন ছেড়ে খোলা মাঠে এসে ছোটোখাটো ঝোপঝাড়ের মধ্যে ঢুকে লুকিয়ে রইল। তারা বুঝেছিল সকালের আলো ফুটলেই দলে দলে পুলিশ এসে সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখবে। পুলিশ বাহিনীর আবির্ভাব হলো। খোলা মাঠ সন্দেহের অতীত বলে অরণ্যের মধ্যে প্রবেশ করে খানাতল্লাশ আরম্ভ করল। আবার এলো রাত এবং অসাধুদের প্রিয় অন্ধকার। কাছেই ছিল এক চাষার বাড়ি। পলাতকরা ঝোপ থেকে বেরিয়ে সেই দিকে চলল। তৃষ্ণায় তাদের বুকের ছাতি ফেটে যাচ্ছিল। আগে তারা জলপান করল, তারপর সেখানকার টেলিফোনের তার কেটে দিয়ে চাষার বাড়িতে গিয়ে হাজির হলো। তারা দাবি করল, আমাদের খাবার দাও। তাদের পোশাক দেখেই চাষা আর তার বউ বুঝতে পারল যে তারা হচ্ছে জেল থেকে পলাতক আসামি, সুতরাং সাংঘাতিক লোক। চাষা ভয়ে কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে এলো। তারপর আসামিরা অদৃশ্য হতেই পুলিশে খবর দেবার জন্যে ছুটে গিয়ে দেখে যে টেলিফোনের তার কাটা। উইচিটা শহরে ছিল উইসবারের বউ। তার বাড়ি এক বস্তির মধ্যে। তিন বন্ধু সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে। অ্যাডামসের এক গুন্ডা স্যাঙাত, তার নাম ফেল্টেনম্যান, সেও এখানে এসে দলে ভিড়ে গেল। বুদ্ধি ও কুকীর্তির জোরে অ্যাডামসই হলো দলপতি। অ্যাডামস বলল, দেখো, একখানা ভাড়া করা মোটরে চড়ে আগে আমরা ব্যাংক লুট করব। পরামর্শের ফলে স্থির হলো উইচিটা শহর হতে কয়েক মাইল দূরে রোজহিল নামক স্থানে গিয়ে তারা প্রথম ব্যাংকে হানা দেবে। মোটর যথাস্থানে গিয়ে থামল। একজন গাড়িতে বসে ইঞ্জিন চালিয়ে রাখল।
বাকি তিনজন ব্যাংকের ভেতরে প্রবেশ করল। তারা এমন সময় নির্বাচন করেছিল ব্যাংকে যখন কোনো লোকজন নেই। তাদের মারমুখ মূর্তি ও তিনটে রিভলভার দেখে ব্যাংকের কর্মচারীদের প্রাণ উড়ে গেল। বন্দী হতে তারা কিছুমাত্র আপত্তি করল না। ইতিমধ্যে জনৈক পুলিশ কর্মচারী রাস্তায় দাঁড়িয়ে দেখল মোটর থেকে নেমে তিনজন লোক ঢুকলো ব্যাংকের ভেতরে। তবু মোটরের ইঞ্জিন বন্ধ করা হলো না। সে তখনই টেলিফোনে থানায় খবর পাঠিয়ে দিল। এ ব্যাংকের টাকা কড়ি নিয়ে ডাকাতদের মোটর খানিক দূর অগ্রসর হয়েই আর একটা ব্যাংক দেখতে পেল। তৎক্ষণাৎ তারও উপরে হানা দেওয়া হলো। তারপর মোটরে উঠে ডাকাতরা দেখে পথ জুড়ে দাঁড়িয়ে আছে বন্দুকধারী পুলিশ ফৌজ। মোটর চালাচ্ছিল অ্যাডামস নিজে। সে বেপরোয়ার মতো ঘন্টায় 60 মাইল বেগে গাড়ি চালিয়ে দিল পুলিশদের দিকে। বিষম গুলি বৃষ্টির ভেতর দিয়ে পুলিশ ফৌজ ভেদ করে ডাকাতদের গাড়ি যেন উড়ে বেরিয়ে গেল। গাড়ির বাতাস পর্দার কাঁচ চুরমার, তার হুড ছিন্ন ভিন্ন। এপাশ ওপাশ শত ছিদ্র হয়ে গেল বটে, কিন্তু আশ্চর্যের বিষয় ডাকাতদের গায়ে লাগলো না একটাও গুলি। পথিমধ্যে ভাঙা গাড়িখানা ফেলে রেখে আর একখানা গাড়ি ভাড়া করে ডাকাতরা আবার উইচিটার আড্ডায় ফিরে এলো। তাদের পকেটে তখন টাকা ধরছে না। অ্যাডামসের দলের পরের কীর্তি হচ্ছে একখানা মেল ট্রেন লুট করা। এখানে তারা পেল প্রায় 1,00,000 টাকা। তারপর কয়েকটা প্রদেশ ঘুরে যে কাণ্ড শুরু হলো তার আর তুলনা নেই। কখনো জড়োয়া গহনার ও কখনো দামি জামা কাপড়ের দোকানে হয় ডাকাতি, কখনো ডাকাতদের আবির্ভাব হয় পোস্ট অফিসে, এবং কখনো বা ব্যাংক বাড়িতে বা মেল ট্রেনে। পুলিশ শক্তিহীন, দেশময় হুলুস্থুল, সকলে ভীতচকিত স্তম্ভিত। মাত্র 4 জন ডাকাতের এমন দুঃসাহস ও বাহাদুরির কথা কেউ কোনোদিনও শোনেনি। এ অদ্ভুত ডাকাতদের দেখা পাওয়া যায় যেখানে সেখানে, কিন্তু ধরতে গেলেই তারা ফাঁকি দিয়ে মিলিয়ে যায় ছায়ার মতো। সর্বদাই তারা আসা যাওয়া করে বেগবান মোটর গাড়িতে। আজ হানা দেয় শহরে, কাল তাদের আবির্ভাব হয় সেখান থেকে 100 মাইল দূরে। কেবল এক শহরে নয়, তারা এক জেলায় 2-3 দিন অপেক্ষা করে না। তাদের কার্যক্ষেত্র বিস্তৃত 4-5টা জেলা জুড়ে। পুলিশরা যেন আলেয়ার পেছনে মিথ্যা ছুটাছুটি করে হাঁফিয়ে হাঁফিয়ে শ্রান্ত হয়ে পড়ল। ডাকাতরা 3খানা মোটর গাড়ি চুরি করে দেশের পর দেশ চষে বেড়াতে লাগলো। হিসাবে প্রকাশ পেয়েছে 13ই আগস্ট জেল থেকে পালিয়ে পরের মাসের 30 তারিখের ভেতরে তারা লুট করেছিল 10টা ব্যাংক, 2খানা রেলগাড়ি ও 105খানা জড়োয়া গহনা প্রভৃতির দোকান। ডাকাতদের হস্তগত হয়েছিল মোট প্রায় 34-35 লক্ষ টাকার সম্পত্তি। এর চেয়েও অদ্ভুত কথার কল্পনাও করা যায় না। 1.5 মাসের মধ্যে প্রত্যেক ডাকাত হয়ে পড়ল ধনকুবের। দেশের লোকেরা ডাকাতদের নাম রাখল ভয়ঙ্করের দল। চুরি করা গাড়ি 3খানা আর ব্যবহার করা চলল না। পুলিশ এমনকি সাধারণ জনগণও তাদের বড় বেশি চিনে ফেলেছে। অ্যাডামস ভারী পাকা লোক, অত্যন্ত অনায়াসেই আর একখানা নতুন হাডসন গাড়ি চুরি করে আনলো। মারে নামে এক গ্রাম থেকে 2 মাইল তফাতে ছিল একটা পাহাড়। সেইখানে গিয়ে তারা গাড়ি থামালো। অশ্রান্তভাবে একটানা চুরি ডাকাতি করে তারা এমন এলিয়ে পড়েছিল যে খানিকটা না ঘুমিয়ে আর চলল না। অ্যাডামস গাড়ির ভিতরেই ঘুমিয়ে পড়ল। বাকি 3 জন নিচে নেমে ঘাস জমির ওপরে হাত পা ছড়িয়ে দিল। সেখান দিয়ে যাচ্ছিল চার্লি জোন্স নামের একজন ব্যক্তি। ঘুমন্ত লোকগুলিকে উঁকি মেরে দেখে তার কেমন সন্দেহ হলো। সে তখন গ্রামে ছুটে গিয়ে শেরিফকে খবর দিল। আমেরিকায় শেরিফদের হাতে শান্তি রক্ষার ভার। শেরিফ নিজের ফোর্ড গাড়িতেও আরও 3 জন পুলিশের লোক তুলে নিয়ে খবরদারি করতে এলেন। কিন্তু তখনও তিনি আন্দাজ করতে পারেননি যে ভয়ঙ্করের দল এসে হানা দিয়েছে আজ এখানে। বিনা দ্বিধায় অ্যাডামসের কাঁধ ধরে ঝাঁকানে দিয়ে শেরিফ বললেন, কে হে তোমরা, এখানে কি করছো? চোখ খোলার সঙ্গে সঙ্গেই সদা সতর্ক অ্যাডামস
ধাঁ করে রিভলভার বার করে সচকিত শেরিফের মুখের উপর দুবার ঘোড়া টিপল, কিন্তু কার্তুজ ফাটল না। পর মুহূর্তেই দুইজনের মধ্যে লেগে গেল মহা ঝটাপটি। সেই ধস্তাধস্তির শব্দে জেগে উঠল বাকি তিনজন ডাকাত। টপাটপ রিভলভার বার করে গুলি ছুটতে আরম্ভ করল এবং তিনজন পুলিশ কর্মচারী আহত হয়ে মাটির উপরে পড়ে ছটফট করতে লাগল। তারা যত আর্তনাদ করে তাদের উপরে ততই গুলি বৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে শেরিফ দিলেন টেনে লম্বা। ডাকাতদের যে আবিষ্কার করেছিল সেই চার্লি জোন্স বন্দুক নিয়ে আসছিল ঘটনাস্থলের দিকে। ভয়ঙ্করের দল তাকেও গুলি করে মেরে ফেলল। তারপর তারা নিজেদের মোটরে চড়ে সরে পড়ল। নতুন একটি জেলায় গিয়ে তারা আরও 10 জায়গায় ডাকাতির পর বুঝল এবার আত্মগোপন না করলে আর আত্মরক্ষা করা অসম্ভব, কারণ জেলায় জেলায় তাদের নামে হুলিয়া বেরিয়েছে। শহরে শহরে, গ্রামে গ্রামে তাদের ছবি প্রচার করা হয়েছে। চারিদিকে সশস্ত্র প্রহরীরা আনাগোনা করছে। দেশের লোকেরাও তাদের উপরে রেগে আগুন হয়ে আছে। অ্যাডামস বলল, ভাই সব, এইবারে ফাঁদ গুটোতে হবে। আর তো আমাদের টাকার ভাবনা নেই। যা পেয়েছি তাতেই রাজার হালে বাকি জীবন কাটিয়ে দিতে পারবো। এই গাড়িখানা সবাই চিনে ফেলেছে। চলো একখানা নতুন গাড়ি চুরি করে আড্ডায় ফিরে যাওয়া যাক। কার্লসন নামে এক ধনী ও বুড়ো লোকের গ্যারেজে গিয়ে তারা হানা দিল। হতভাগ্য বৃদ্ধকে নির্দয়ভাবে হত্যা করে তার বুইক গাড়ি নিয়ে তারা পালিয়ে গেল। আড্ডার কাছে এসেই তারা টের পেল পুলিশ তাদের আড্ডা আবিষ্কার করে ফেলেছে। কিন্তু আবিষ্কার করলে কি হবে, পুলিশ এবারেও তাদের ধরতে পারল না। রাজপথের ওপরে বেঁধে গেল এক যুদ্ধ। যখন যুদ্ধ থামল, দেখা গেল পথের উপরে পড়ে রয়েছে হত ও আহত 3 জন পাহারাওয়ালার রক্তাক্ত দেহ, এবং ভয়ঙ্কর দল হয়েছে আবার অদৃশ্য। পুলিশ খোঁজ নিয়ে জানল অপরাধীরা এবারে মোটরে চড়ে পালাতে পারেনি। বোঝা গেল তারা শহরেই কোথাও লুকিয়ে আছে। তখনই চারদিক খানা তল্লাশে ছাড়া পড়ে গেল। 3 দিন 3 রাতের পর অ্যাডামস বুঝল এ শহরে আর লুকিয়ে থাকা অসম্ভব। তখন তারা মরিয়া হয়ে পালাবার চেষ্টা করল। তারা একসঙ্গে না বেরিয়ে একে একে বাইরে গিয়ে একটা নির্দিষ্ট স্থানের দিকে চলল। একজন লোক অ্যাডামসকে চিনতে পেরে গোপনে পুলিশকে সতর্ক করে দিল। 2 জন পাহারাওয়ালা একসঙ্গে অ্যাডামসকে আক্রমণ করল এবং আরও 2 জন পাহারাওয়ালাও ঘটনাস্থলে এসে পড়ল। অ্যাডামস একাই তাদের সঙ্গে বাঘের মতো লড়তে লাগলো। 2 জনের বাহুবন্ধনের মধ্যে থেকেও সে একজনকে গুলি করে মেরে ফেলল এবং আর একজনেরও অবস্থা সে যখন রীতিমতো কাহিল করে এনেছে, তখনই হঠাৎ 3য় প্রহরীর বন্দুক গর্জন করে উঠল। যন্ত্রণা বিকৃত মুখে অ্যাডামসের অবশ দেহ মাটির উপরে লুটিয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে হলো তার মৃত্যু। সর্দারকে হারিয়ে দলের অবস্থা হলো নাবিকবিহীন জাহাজের মতো। 4 মাসের মধ্যে বাকি 3 জন ডাকাতও একে একে ধরা পড়ল। অসাধুরা 2 দিনের জন্যে যতই প্রবল হোক, ধর্ম জাগলে ন্যায়দণ্ড তাদের গ্রহণ করতেই হবে। পাপ কোনোদিনও শান্তি বয়ে আনে না।